মঙ্গল করুন। সবসময়ের মতো সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, এই প্রতিষ্ঠানের ব্যানার নির্মিত অনুষ্ঠান লাইফের ধারাবাহিকতাটা নিয়ে আমার যারা পুরনো দর্শক আছেন, শ্রোতা আছেন, তারা নিশ্চয়ই জানেন আমি রেডিওতে একটা সময় একটা অনুষ্ঠান করতাম, হ্যালো 8920 এবিসি রেডিওতে। সেটা মূলত জীবন গল্প নিয়েছিল। এর পরবর্তীতে ঢাকা এফএমে জীবনের গল্প। এর পরবর্তীতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এই অনুষ্ঠানটি কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় কিনা। যেহেতু প্ল্যাটফর্ম ডিফারেন্ট, রেডিও প্ল্যাটফর্ম ডিফারেন্ট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিফারেন্ট, তো সেই জায়গাটা থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এই অনুষ্ঠানটি বা মাদার প্রোগ্রাম হিসেবে আমরা রেখেছি, যেটা থেকে মূলত আমার বাকি সমস্ত প্রোগ্রামগুলো জন্ম হয়েছে। ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, আপন ঠিকানা বলেন, প্রবাসীর অন্তর কথা বলেন, এগুলো সবই ক্লাসিফাইড অন্যান্য প্রোগ্রাম। অনুষ্ঠান মূলত নামের ধারাবাহিকতা তো একটা মিল আছে। প্রথমে হলো 8920, ওটা জীবনের গল্প নামে সবাই চিনত, তো জীবন গল্প নামে ঢাকা এফএম, এবং এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য করছি লাইফের সংখ্যা আসলে খুব কম। এখন পর্যন্ত আমি যতদূর জানি যে 60-70টার কাছাকাছিও হয় নাই এই বিগত 5 বছরে, কারণ আপন ঠিকানার ধাক্কাটা অনেক বড় ছিল। তো এখন আস্তে আস্তে আমাদের এই সংখ্যাগুলো বাড়বে, এবং এই অনুষ্ঠানে যারা এসছেন বা যারা ভবিষ্যতে আসবেন তাদের সবার জন্যই আমরা বলি যে আপনার জীবন গল্প থেকে যদি 1000 মানুষকে কিছু বলার থাকে, কিছু শেখার থাকে, সোসাইটিকে কোনো মেসেজ দেবার থাকে, একজনের অপরাধ থেকে, একজনের ভুল থেকে, একজনের জানা অজানা অনেক রকমের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমরা যদি সেই মেসেজটা কনভে করতে পারি আপনার মাধ্যমে, এবং আপনি যদি সেই পারফেক্ট ব্যক্তিটা হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং একই সাথে আমাদের যে মেইল অ্যাড্রেসটা রয়েছে সেটাও কিন্তু স্ক্রিনে দেয়া আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মাহিমা। মাহিমা, আপনার বয়স? 22। জন্ম জেলা? নারায়ণগঞ্জ। ওকে, নারায়ণগঞ্জ। সো মাহিমা, শুরু করেন আপনি, আমরা শুনবো। আমি বাবা মার প্রথম সন্তান, খুব আদরের মেয়ে। আচ্ছা, বাবা কি করতেন আপনার? আমার বাবা বিজনেস করতো কাপড়ের। ওকে। হ্যাঁ, আমাদের এলাকাতেই। বাবা আজ পর্যন্ত এতটুকু বয়সে কখনোই আমাকে একটা চড় দেয় নাই। একবার আমার মা শুধু আমাকে একটা ঝাড়ু দিয়ে দৌড়ানি দিছে, আমার এটা মনে আছে। তারপর হচ্ছে আস্তে আস্তে বড় হওয়া। আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। যখন ক্লাস 9-এ পড়ি, 9-এ মাত্র উঠছি, তখন একটা ছেলের সাথে পরিচয় হয়। কিভাবে পরিচয় হয়? হসপিটালে ওনার হচ্ছে নানু অসুস্থ ছিল, আর আমার আম্মুর দাদি একই হসপিটালে। তো যাওয়ার পর ওনার সাথে দেখা হয়েছে চোখাচোখি। তখন আমাকে ইশারা দিল। ছেলেটা আপনাকে ইশারা দিয়েছে? হ্যাঁ, ইশারা দিচ্ছিল অনেকক্ষণ ধরে, তাকিয়েছিল, পরে মানে ডাকতেছিল। এটা তো খুবই মানে একটা রুচির তো ব্যাপার আছে না, একটা নিজের লাজ লজ্জার তো একটা ব্যাপার স্যাপার আছে। তো একটা মেয়ের দিকে একটা ছেলে তাকিয়ে বারবার, মানে হাউ ইট ইজ পসিবল? তখন তো আপনার টিনেজ বয়স। হ্যাঁ, অনেক ছোট তখন, আমি মাত্র মানে বুঝি। এই ধরনের সম্পর্কে আপনি ছিলেন কি ওই সময়টাতে, বা কোনো ইনভলভমেন্টও ছিল না? মানে প্রথম ছেলেদের দেখলে ভাল লাগতো, বা কোনো ছেলে অ্যাটেনশন দিলে ওই অ্যাটেনশনটা পেতে ভাল লাগতো, এরকম একটা ব্যাপার? আমার দিকে তাকিয়েছিল, আমিও যখন তাকিয়েছিলাম, বিষয়টা আমার ভাল লাগছে। ভাল লাগছিল। হ্যাঁ, ভাল লাগছিল। পরে আমি আমার একটা ছোট বোন আছে, তাকে নিয়ে কিছু একটা কেনাকাটা করতে বের হয়েছি। তখন উনি আমার পিছন পিছন যাচ্ছিল, ডাইকা জিজ্ঞেস করলো বাসা। ও, ছেলেটা ডাকছে? হ্যাঁ হ্যাঁ, নাম জিজ্ঞেস করছে, কোথায় পড়াশোনা করি, সবকিছু ডিটেইলস জিজ্ঞেস করছে। পরিমাণ ডেসপারেট রে বাবা! এটাকে বোধহয় বেহায়াপনাও বলে। হইতে পারে এরকম। সরি টু সে, মানে আমার ননিং জায়গা থেকে এটাকে বেহায়াপনা। বাট ওকে, মানুষের সাথে মানুষের পরিচয় তো হইতে হবে, না হলে আসলে কিভাবে কি সম্পর্কটা তৈরি হবে কিভাবে? সেদিক থেকে হয়তো বা ঠিকও আছে। জি, স্কুলে হ্যাঁ এরকম অনেক হয়েছে। ইটস এ ভেরি কমন থিং ফর মানে বিউটিফুল গার্লস মেবি। কথা বলার পরে আমার কাছে বলতেছে যে ফোন নাম্বার আছে কিনা। তখন আমি ফোন ইউজ করি না। হ্যাঁ, আমার আম্মুর ফোন ছিল, পরে আম্মুর নাম্বার দিয়েছিলাম আমি। হ্যাঁ, তো আম্মুর নাম্বার দেওয়ার পর তো আমি চলে আসছি ওই দিন। তো উনি আমাকে কল দিছে, আমিও ধরছি, বুঝতে পারছি সে, তো কথা বলছি। যেটা হচ্ছে বিষয়টা আমারও ভালো লাগছে, একটু অন্যরকম। চোখগুলো নারকেলি ছিল, নীল 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 টাইপের। আপনাদের নারায়ণগঞ্জে বলে এটা নারকেলি চোখ? নারকেলি চোখ বলে এটা। দু একদিন কথা হলো, পরে একদিন বলছে আমি তোমার স্কুলে আসবো। পরে বলছি ঠিক আছে, ওকে আসেন। তো স্কুলে আসছে, দেখা হইছে, ওকে, কথা হইছে। রুট টাইপের ছিল, কেমন জানি অগুছানো, মানে সামহাউ অ্যাটিটিউডের মধ্যে কিছু একটা ছিল যেটা আপনার ভালো লাগছিল না। হ্যাঁ, পরে আমি আর ওরকম ভাবে কথাবার্তা বলি নাই। উনি কি প্রস্তাব দিয়ে ফেলছে এর মধ্যেই? হ্যাঁ, আমাকে তো সে পছন্দ করে বলছে, কথা হইতো। ওনার বাড়িও নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ, হ্যাঁ। বললো যে তুমি কেন আমাকে অ্যাভয়েড করতেছো। পরে আমি বলছি যে আপনার বিহেভ আমার কাছে ভালো লাগে নাই। পরে আমার সাথে একটু রুট কম ওরকম করে না। তারপর আমি আর কথাবার্তা বলি নাই, যে না, কথা ভালো লাগে না। বয়সটা অনেক কম, কত 15 হবে, মেবি 15 হবে। উনি আবার জব করতো তখন সিলেটে। যখনই সিলেট থেকে আসতো, স্কুলে আসতো এরকম। এরপরও মানে ওনার ওই বিষয়টা আমার ভালো লাগে নাই, তো আমি অ্যাভয়েড করতাম। মাঝে মধ্যে কথা বলতাম, মাঝে মধ্যে বলতাম না। তো এরকম করতে 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 আমি 9 পাস করছি।
ট্রেনে উঠছি মাত্র, এর মধ্যে উনি অনেক প্রেমে পড়ে গেছে আমার, মানে ওনার অনেক পছন্দ আমাকে। বাট আমি যে হ্যাঁ ওনাকে জাস্ট পছন্দ, মানে ভাল লাগে, ছেলেটা দেখতে শুনতে ভালো, অতটুকুই। আপনার জায়গা থেকে কোনো হ্যাঁ ওয়ার্ড না 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 দেন কিছু নাই ছিল না, ওনাকে? না 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 ওকে। জাস্ট কথা বলতাম। বলছিও যে দেখেন আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না, আপনার সাথে জাস্ট আমার ফ্রেন্ডশিপ থাকবে, সেটা ওকে। পরে উনি মরিয়া হয়ে গেছে এর মধ্যে, আমাকে ছাড়া বিয়ে করবে না। তার ফ্যামিলি থেকে তাকে বিয়ের কথা বলতেছিল, তার বাবা মা, তার বাবা বিদেশ ছিল, বিদেশ থেকে আসছে, তারা হচ্ছে এক ভাই এক বোন। তো ওর বোনের বিয়ে হয়ে গেছে, তাকে বিয়ে করার জন্য ফোর্স করতেছিল বাসা থেকে। পরে সে আমাকে বলতেছিল, পরে আমি ওকে ডিরেক্ট বলছি যে আপনাকে আমার বিয়ে করা সম্ভব না। তো এরকম করতে করতে 6 মাস চলে গেছে। 6 মাসে ওর বাসা থেকে 200-র মতো মেয়ে দেখছে, বাট কাউকে ওনার পছন্দ হয় না। 200-র মতো মেয়ে দেখছে, হুম, হুম, এটা হুম। আপনাকে বলছে? হ্যাঁ ওর মাও বলছে, ও বলছে ও যদি বিয়ে কখনো করে তাহলে আমাকেই করবে, আর না করলে করবেই না। আপনার কথা কি ওর ফ্যামিলিতে উনি হ্যাঁ জানিয়েছেন? সে তো প্রথম থেকেই জানতো, ও যে আমাকে পছন্দ করতো। হুম। উনি যখন আমার সাথে দেখা করতে আসতো, ভিডিও কলে ওর মাকে ভিডিও কল দিত, ওর বোনকে ভিডিও কল দিত, তো ওরা সবাই জানে বিষয়টা, কিন্তু আমার ফ্যামিলির কেউ জানে না। অনেক দিন ধরে বলতেছিল যে ওর মা একটু আমাকে দেখতে চায় সামনাসামনি। তো পরে আমি রাজি হয়েছি যে ঠিক আছে আসছি সাথে। হুম। আসার পর ওখান থেকে উনি নিয়ে গেছে আমাদের, ওর বাসায় গেছি। ওর বাসায় যাওয়ার পরে অনেক কিছু অ্যারেঞ্জ করছে, মিষ্টি টিষ্টি, আপনি এটা যে ওনার সেটা। বাসায় গেছেন এটা আপনার পরিবার কেউ জানে? না 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 আমার ফ্যামিলি ভুলেও জানে না। মানে কিচ্ছু না জানে আপনি না, না, ওনাদের আমার বাসায় ফ্যামিলি গেছেন? কিছুই জানে না। উনি অনেকদিন বলতেছিল আচ্ছা তোমার মার সাথে জাস্ট আমার আম্মু একটু কথা বলতে চায়। মানে আপনার মা কি হুম। জেনেছে কোন ফ্যামিলির সন্তান, কারা এসছে, কেন বিয়ে করতে চাচ্ছে? আপনাকে কোনো কোয়েরি করেছে? না উনি বা জাস্ট আপনার আমি মা কি বলছি। জানে যে আপনি ছেলেটার সঙ্গে কথা বলতেন বা এই ছেলে বারবার আপনার সঙ্গে কথা বলে? এগুলো কি জানতেন আপনার মা? না, না আমার আম্মু এগুলো কিছুই জানতো না। আমি জাস্ট বলছি যে আম্মু আমার স্কুলে একটা ছেলে আসে মাঝে মধ্যে, আমাকে পছন্দ করে, ওর মা তোমার সাথে কথা বলতে চায়। পরে আম্মু কথা বলছে ওর মার সাথে, পরে ওনারে বলছে যে এখন তো বিয়েই দিব না, তো তোমার ব্যাপারে আমার জানার কিছু নাই, ওকে, এখন ফাইন। এটা এখানেই সো আপনি থামবে। ওনার বাসায় গেছেন, জি। এই কথার কিছুদিন পর হুম। উনি আমাকে যখন অনেক বলতেছিল। আপনার সঙ্গে আপনার কোনো আত্মীয় ছিল আপনি যখন হ্যাঁ গেছেন? আমার একটা প্রতিবেশী চাচাতো বোন ছিল। প্রতিবেশী চাচাতো বোন, জি। হুম। তো যাওয়ার পর ওর মা আমাকে মিষ্টি টিষ্টি খাইয়ে দিচ্ছে, হুম। চুল আঁচড়ে দিচ্ছে, মানে এত যত্ন করতেছে কি বলবো, আজকেই থেকে যাও, যাওয়া দরকার নাই। হুম। পরে আমি তো চলে গেলাম, চলে যাওয়ার পর আমি চিন্তা করতেছিলাম ওর মার কথা, যে এত ভালোবাসতেছে, এত আদর করতেছে আমাকে, ঠিক আছে না ওর মা ভালো। তো মাঝে মধ্যে কথা হইতো, ওর সাথেও কথা হইতো। ও বলতো দেখো তুমি বিয়ে করো সমস্যা নাই, পড়াশোনা করবা, তুমি আমার বাসায় থেকে পড়াশোনা করো বা তোমার বাসায় থাকলা, বাস বিয়ে করে রাখলাম। তখন আপনি ক্লাস 10-এ? মাত্র 10-এ উঠছি, হুম। 1 মাস 2 মাসের মতো এরকম। তো পরে ওর মা বলতেছে যে তুমি আসো, তুমি বিয়ে না করো, জাস্ট আসো একবার, আমরা একটু কথা বলি বসে। সে পর্যন্ত আসছি, ওখান থেকে উনি একটা ফুপির বাসায় নিয়ে গেছে। ভয় পাইতেছি, আমি কি করলাম, আমি কেন আসলাম, আমি চলে যাব। আমি ওনার হাতে পায়ে ধরতেছি, দেখেন আমাকে যাইতে দেন। এত কান্নাকাটি করতেছি, আমি বুঝতেছি না আমি কি করে ফেলছি। আমাকে বাসায় দিয়ে আসেন, আমার বাসায় যেতে হবে, আমি বিয়ে করব না। পরে উনি বলতেছে দেখো এখন যদি বিয়ে না করো এই ঝুট ঝামেলা হবে। আর ওর ফুপ্পি ছিল ওখানে, ওর ফুপ্পিও বলতেছে এখন যদি তুমি চলে যাও হয়তো তোমার বাবা মামলা করবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমি বলছি এগুলো কিছু বলার দরকার না, আমি জাস্ট চলে যাই। আসছি 3-4 ঘন্টা হয়েছে, ও আমার পায়ে ধরে বসে আছে, জাস্ট বিয়েটা করে আমরা সব ঠিক হয়ে যাবে, তোমার বাবা মা সব মেনে নেবে। আমারও তাকে জাস্ট পছন্দ। আপনার সাথে ওনার বয়সের পার্থক্য কত? অনেক, 15 শেষ 16 শুরু। ওনার ওই ওনার তখন 23-24 এরকম। কতদূর পর্যন্ত পড়াশোনা করছে? ভার্সিটি 2 এর পর্যন্ত। ও আচ্ছা, মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় সে আর পড়াশোনা করে শেষ নাই? করে জব করতো তখন। তারপরে কি হয়েছে? তারপর হচ্ছে ওর ফুপি একটা হুজুর ডাকছে সন্ধ্যার দিকে। আমি আপনাকে আসছি। ওখানে নিয়ে যাওয়ার আগে ওরা বলে নাই যে আপনাকে ডাকতেছে বিয়ে করার জন্য? হ্যাঁ সে বলছে যে আমরা চলো বিয়ে তার মানে করি। আপনি ওদের কাছ থেকে, হ্যাঁ আপনার বয়স ঠিক আছে, বয়সের দিক থেকে আপনি যেগুলো করেছেন সেগুলো অন্য হিসাব, কারণ আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, আপনার কথা যদি সত্য হয়ে থাকে। কিন্তু আপনাকে ওনারা জেনে শুনেই আপনাকে ডাকছে যে না তুমি আজকে ঘর থেকে বের হলে তোমাকে আমরা বিয়ে করাবো, বা বিয়ে করানোর জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করছে, যেহেতু আপনার পরিবার রাজি ছিল না। ইন দ্য মিনটাইম আপনার বাবা কি কিছু জানে? তখন আমার বাবা কিছুই জানতো না। কিছুই জানতো না, না, শুধু না। মা জানতো। মা না, জাস্ট ওই যে ওর মা আমার বাসায় বিয়ের কথা বলছে, কিন্তু আমার আপনি আম্মু আমাকে না বলেন যে করছে direct। আপনি তো আপনার মা তো বলে না যে এই ছেলেটার সাথে বিয়ে দিব না। না আম্মু বলছে এই বয়সে সম্ভব না, আরো আর কিছুদিন ওয়েট 2 করতে। বছর পর তো at এই least। ওয়েটটা তো তার পক্ষ থেকেও করা সম্ভব ছিল, আপনার পরিবারের পক্ষ থেকেও করা সম্ভব ছিল। তো এরকম ভাবে একটা ডিসিশন হয়ে গেল, আপনি গেলেন কেন ওখানে? আহ, জানি না আমি। এক্স্যাক্টলি, জানি না, এটাই আনসার। ফাইন, তারপরে? হুজুর ডেকে আমাদের দুজনের বিয়ে পড়াইছে। সাক্ষী ছিল কে? ওর ফুপি, ওর ফুপি হচ্ছে উকিল মা বলে আমাদের আচ্ছা, বিয়েতে। হ্যাঁ উকিল মা ছিল, উকিল বাবা ছিল ওর ফুপা। আপনার পক্ষ থেকে? আমার ওটা তো পক্ষ ওর থেকে পক্ষে। কেউ ছিল না, আমার আপনার পক্ষ থেকে কোনো সাক্ষী ছিল? শুধুমাত্র আমি, না শুধু আমি। ওর আত্মীয় স্বজন ছিল অনেকে যাদের আমি চিনি নাই।
এই বিয়ের প্রেক্ষাপটে দুটো কথা অবশ্যই আমাকে বলতে হবে একজন এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে। সেটা হলো যে বাংলাদেশের আইন অনুযায়ী আমি যতদূর জানি যে এটা অপ্রাপ্তবয়স্ক এবং এটা আইনানুগভাবে অপরাধ, এক। আর ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে ধর্মীয়ভাবে আপনি যদি চিন্তা করেন, তাহলে আমাদের বিভিন্ন স্কলারদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন রিলিজিয়াসলি। আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে কন্যা সন্তানকে বিবাহ করতে হলে তার বাবা যদি জীবিত থাকেন, তাহলে বাবার অনুমতি মাস্ট, লাগবেই। লাগবেই এবং লাগবেই। এটা আমার জানা শরিয়া মোতাবেক। তবে এখানে একটা কথা আছে, আমার জানাই যে স্বয়ংসম্পূর্ণ জানা সেটা আমি কখনোই বলি না। যেহেতু এই কনটেন্টটা অনেকেই দেখবেন, অনেক ছেলেমেয়ে দেখবেন, অপ্রাপ্তবয়স্ক অনেকেই দেখবেন, তারা যাতে এরকম ভুল না করেন এই জন্য আমি দুটো মেসেজ এখানে দিয়ে রাখলাম। তার মানে আপনার পক্ষ থেকে কোনো সাক্ষীই ছিল না 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 কেউই ছিল না এবং আমার আপনি সাথে। ওখানে হুজুরও কিছু বলে নাই, হুজুরও বাধা দেয়নি বা এরকম কোনো কিছু করেনি? জানি না ওটা ওর হুজুর ফুপির বাইরে বলতে কি থেকে। আলটিমেটলি আপনার সামনে ওনার কি কাবিনের কোনো পেপার ছিল? না না কিছুই ছিল না। তো হুজুর এসে কি করলো? হুজুর এসে ওই কি জানি লেখালেখি করলো ওখানে। লেখালেখি মানে তো কাবিন করছে। না না তখন হয় নাই, ওই যে তাহলে কি লিখলো? মৌখিক বিয়ে হয়েছে তখন। ও লেখালেখি করে হুজুর মৌখিক বিয়ে পড়ালো? বিয়ে পড়ছে আর শুধু একটা পেপার এমনি নরমাল একটা কাগজ, মানে আপনার রেজিস্ট্রি করা কোনো কাগজ না? কিছুই ছিল না তখন। তারপর হুজুর ডেকে আমাদের বিয়ে পড়ানোর পরে আমি বলতেছি আচ্ছা এখন তো তাহলে হয়েছে, তো এখন আমি চলে যাই। পরে আমি বলতেছি দেখো এখন তো কোনোভাবেই যাওয়া যাবে না। কে বলছে এটা? আমার হাজবেন্ড। আপনি যা বলছেন সেটা কিন্তু ডকুমেন্টেড এখানে। হ্যাঁ হ্যাঁ এবং আমি আরেকটা কথা আপনাকে বলে নেই, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যে কেউ এসে যখন কোনো বক্তব্য দেয়, তার ওই বক্তব্যের প্রেক্ষাপটে যাকে অ্যাকিউজ করে বক্তব্য দেয়, সে কিন্তু চাইলে সে এটাকে ক্লারিফাই করতে পারে, জাস্টিফাই করতে পারে। কোনো সমস্যা সো আপনি যা বলছেন, মানে এখানে যেহেতু কাগজ কলমের বিষয় যা যা হয়েছে, অ্যাকুরেট হইতে হবে। অ্যাকুরেট না হলে কিন্তু পরবর্তীতে ডিফেন্ড করলে আপনার গল্প কিন্তু বিপদে পড়ে যাবে বা আপনার বক্তব্য বিপদে পড়ে যাবে। সেটা তো আপনি জানেন। আমি জানি। হ্যাঁ। বলতেছি যে 2 দিন পরে যাও তুমি। আপনি বাসা থেকে কি নিয়ে গিয়ে বের আমি হয়েছিলেন? কিছুই আনি না, একটা ব্যাগ ছিল, একটা ড্রেস ছিল। আপনি জানতেন যে ওখানে যাওয়া মানে হচ্ছে আমাকে এভাবে আটকায় দিবেন বা না আমি হ্যাঁ আমি এটা জানতাম, উনি বলছে যে চলো আমরা দুজন একটা মানে ওর ফ্যামিলি জানে যে আমার বাবা মা বিয়ের জন্য ফোর্স করতেছে, আমরা জাস্ট একটা বিয়ে ছোট করে একটা বিয়ে করে রাখবো, কেউ জানবে না, পরবর্তীতে আমরা হচ্ছে বড় করে বিয়ে করবো ধুমধাম করে এরকম। বাট বিয়ের পরে যে আপনার ওখানে থাকতে হবে 1-2 দিন এটা কিছু বলে নাই? না ওই ব্যাপারে আমাদের কথা হয় নাই, কিন্তু আচ্ছা। যাওয়ার পর সিচুয়েশন ঘুরে গেছে। মাহিমা, আমাকে একটু বলেন তো, এত বিউটিফুল ফ্যামিলি আপনার বাবা কোনোদিন আপনার গায়ে হাত তোলে নাই, আপনার মা আপনাকে 1 দিন না 2 দিন মাত্র করেছে, আপনি পরিবারের বড় সন্তান, যা চাচ্ছেন তাই পাচ্ছেন, অসাধারণ যদি একটা ফ্যামিলি না? আমার আপনার ভাই বাবার বোন কতজন? কষ্ট হতো, আমরা 3 ভাই বোন। আপনি সবার বড়? হ্যাঁ তারপর আমার ভাই। তো আমার ভাই আমার 1 বছরের ছোট। ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে এত চমৎকার একটা ফ্যামিলি যেখানে আপনার কোনো কিছুর কমতি নাই, হ্যাঁ আপনি সেখানে এরকম একটা ডিসিশন কেন নিতে যাচ্ছেন? এটা কি আপনি আনসারটা পান ওই সময়টাতে? কোনো আমি কারো পাই কি না। কোনো আমি অপরাধ আমি ছিল? এখন পর্যন্ত এই আনসারটা পাই না। আমি প্রশ্নটা এই কারণেই করলাম যে আমাদের এইরকম পরিবারে বড় হওয়া অনেক ছেলেমেয়েরাই আবেগের বশবর্তী হয়ে এই বয়সটাতে ভয়ঙ্কর রকমভাবে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যেটার খেসারত সারাটা জীবন ধরেই তাদেরকে দিতে হয়। আই রিপিট, সারাটা জীবন ধরেই তাদেরকে দিতে হয়। আজকে যারা এই ভিডিওটা দেখবা, তারা ফ্যামিলি ফার্স্ট এই কথাটা মেনে চলো। আই রিপিট, ফ্যামিলি ফার্স্ট। দিন শেষে যত বিপদেই থাকো না কেন, যত ঝামেলাই হোক না কেন, তোমার এই পরিবারটাই তোমার মাথার উপরে ছাতা হয়ে দাঁড়াবে। সে ছাতা একটু ভাঙাচোরা হোক বা যাই কিছু হোক না কেন, ওটাই তোমার আইডেন্টিটি। সুতরাং ফ্যামিলিকে ছোট করো না। তারপর ওই দিন ওখানে ছিলাম ওর ফুপির বাসায়। আপনার বাসা থেকে ফোন আসতেছিল না? আমার তো ফোন অফ করে দিছি। বাসায় না জেনে এরকম? হ্যাঁ সবাই বলতেছে, ওর মা বারবার ফোন দিয়ে বলতেছে ভুলেও তোমার ফোনটা হচ্ছে অন রাখো না, অফ করে দাও, অফ করে দাও, দেখা যায় লোকেশন ট্র্যাক করবে, ঝুট ঝামেলা করবে। পরের দিন ওর বাবা মা বলতেছে আমাকে কক্সবাজার যাইতে ওনার সাথে। ওর ফুপিও কয়েকদিন যাক, তোমার বাবা মা কি করে দেখি, ঝুট ঝামেলা শেষ হোক এরপরে আসবা। পরে বলছি না আমি যাব না, এখনই যাব না, যদি আমার বাবা মেনে নেয় তখন যাব। পরের দিন আমি বলতেছি যে এখন আমি আমার বাবাকে বলবো। আমার বাবা তো মনে হয় পাগল হয়ে গেছে। আপনার কোনো ফ্রেন্ডও জানতো না এই ব্যাপারে? না 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 ওই আপুটা শুধু একটু ওই জানতো। আপুটা একটু জানতো? ও বলছে, বলার পর আব্বু অনেকভাবে চেষ্টা করছে ওর সাথে যোগাযোগ করার, বাট ওদের তো চিনে না, আমার বাবা মা কি ভয়ঙ্কর! টোটালি ওদেরকে চিনে নেয়। ফোন অন করছি তো ও বাবা বলতেছে এখন বইলো না। ফোন দেওয়ার পর আব্বু আমার ফোনটা পাইয়াই সাথে সাথে কান্না করে দিছে, বলছে তুমি কোথায়, বলো আমি এখন আসতেছি। পর ওর বাবা বলতেছে আচ্ছা তুমি আমার কাছে দাও আমি ম্যানেজ করি। পর বলতেছে আমি আর আপনি একটু কথা বলি, এখন ছেলে মেয়ে ভালোবাসে, দুজন তো বিয়ে করে ফেলছে। পর আব্বা তো পুরা যে কি বিয়ে করে ফেলছে মানে কি, আমার মেয়ে কোথায়। পর বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন আমি আর আপনি একটু কথা বলি, সামনাসামনি বসে কথা বলি। আমার আব্বু কোথায় জানি বলছে আসতে, তো ওর বাবা গেছে, যাওয়ার পর দুজন কথা বলছে। কথা বলার পর আব্বু বলতেছে যে আমি আপনার বাসায় যাব, আমার মেয়ের সাথে দেখা করবো। আব্বু আর আম্মু আসছে শুধু। মানে আপনার হাজবেন্ডের বাসায়? হ্যাঁ ওর বাসায় আয়শা? আসছে। এসে আব্বু হচ্ছে আমাকে বলতেছে চলো
তোমাকে বাসায় নিয়ে যাব, পরে কথা। পরে উনি আমার পায়ে ধরে বসে আছে যে না, সবার সামনে, ওখানে অনেক মানুষ ছিল। কে পায়ে ধরে বসে আছে? আমার হাজবেন্ড। তখনও ওনাকে আমি পছন্দ করতাম, বাট ওরকম ভাবে আমার ভিতরে ওরকম কোনো কিছু কাজ করে নাই যে না, বিয়ে করে ফেলছি, সংসার, হাজবেন্ড, ম্যাচুরিটি আমার মধ্যে আসে নাই। পরে বলতেছে তোমাকে যদি একবার নিয়ে যায় এই জীবনে আর কখনো তোমাকে পাবো না, তুমি অ্যাটলিস্ট এখন যেও না। আমার আবার টিচার ছিল প্রথম, পরে বিজনেস করতো, শিক্ষিত মানুষ ছিল, হ্যাঁ, অনেক সম্মান করতো, সবাই মাস্টার বলে ডাকতো। তো আব্বা বলতেছে দেখো যদি এরকম হয় মানুষ, আমি এলাকাতে মুখ দেখতে পারবো না, সমস্যা নাই, তুমি ওর পছন্দ করো, তোমাকে ওর কাছেই বিয়ে দিব, বাট এখনই না, তুমি বাসায় চলো অ্যাটলিস্ট। লাস্ট মুহূর্তে আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর দিয়ে বিয়ে হয়েছে, এটা তো হয়েছে, তাহলে আমার মেয়েকে আমি কবে নিতে পারবো? পরে ওরা বলতেছে যে হুজুর দিয়ে হয়েছে, ওইভাবে তো হয় না, কাগজ দিয়ে, তো এখনই আমরা কাগজ দিয়ে করাই, আপনি যেহেতু আসছেন এখন একটা কাজী ডেকে বিয়ে পড়ায়। ওরা বলছে আচ্ছা কাজী ডেকে আমার বাসায় হোক, আমি নিয়ে যাই। তোরা বলতেছে না এখনই, যদি আপনি এখনই কাজী দিয়ে বিয়ে পড়ান তাহলে এখনই নিয়ে যেতে পারবেন। ওরা আব্বা বয়স আমাকে কত জানি বলতেছিলেন না তখন 16, মাত্র পড়ছে 16। এখন বয়স কত আপনার? এখন আমার 22। 6 বছর আগের গল্প। হ্যাঁ, আপনি এই 22 বছরে এসে আপনি আপনার বাবার ওই সিচুয়েশনটা বুঝতে পারেন? হ্যাঁ, আমি খুব বুঝতে পারি। এর বাবা চাচ্ছিল কোনোভাবেই হোক এটা কি করেন, কিন্তু বাবাকে আবার প্রেশার দিচ্ছে যে না আপনারা কাগজ দিয়ে করেন, কাগজ দিয়ে করলে তারপরে নিয়ে যান যাতে করে ওরা সেফ থাকতে পারে। কিন্তু কথা হতেছে যে কাগজ দিয়ে করলেও এটা সেফ না। আমি এরকম অসংখ্য ঘটনা জানি, শুধুমাত্র স্টোরি থেকে না, আমার পার্সোনাল লাইফ প্লাস হচ্ছে আমার সারাউন্ডিং নো থেকে, যে এই রকম বিয়ে হলে ছেলের পক্ষের শুধু ছেলে না, ছেলের বাপ মা সহ আত্মীয় স্বজনকে কতটা বিপদে থাকতে হয়। আমি এমনও জানি যে মাসের পর মাস পালিয়ে থেকেছে যাতে করে পুলিশ অ্যারেস্ট না করে। এটা একটা ভয়ঙ্কর রকমভাবে একটা মানসিক প্রেশার, পারিবারিক প্রেশার। সো বাচ্চারা আল্লাহর ওয়াস্তে ইমোশনে পড়ে আর যাই করো, বিয়ে নামক ভুলটা কইরো না। বিয়ে জিনিসটা ইমোশনের জিনিস না, বিয়েটা দুটো পরিবারের সিদ্ধান্ত। এটা মানে একজন ওয়াইজ ম্যানের কথা, এটা আমার কথা না। বিয়েটা দুইজনের মধ্যে হয় না, বিয়েটা হয় দুইটা পরিবারের মধ্যে, এবং দিন শেষে পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটা চমৎকার বিয়ে টিকিয়ে রাখার জন্য। সো নিজেরা ভালোবাসি, নিজেরা তোমাকে ছাড়া বাঁচবো না, তুমিও তোমাকে ছাড়া আমার চলতেছে না, অ্যাবসলিউটলি এটা আমাদের বায়োলজিক্যাল ট্রুথ, এটা জীবনে আসবেই। কিন্তু এটার উপর ডিপেন্ড করে যে ওই মানুষটাকে নিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন যদি নিয়ে ফেলো এবং সেটা যদি ভুলভাবে নাও, ওটার যে খেসারত না। উফ, ওকে, তারপর এর মধ্যে ওর মামা কাজী নিয়ে আসছে, এই কথোপকথনের মধ্যে মামা কাজী নিয়ে চলে কাজী নিয়ে আসছে। আপনার বাবার পক্ষ থেকে কেউ আসছে? শুধু বাবা মাই আমার আসছে? শুধু বাবা মা তো আমাকে দেখতে আসছে। আপনি কি বাবাকে বলতেছিলেন যে বাবা আমি তোমার সঙ্গে যাব, নাকি আপনি থাকতে চাচ্ছিলেন এখানে? না, আমি বলতেছি যে আব্বা তুমি ওনাকে মেনে নাও, যদি আমরা বিয়ে করি। কি ভয়ঙ্কর প্রেশার, কি খুবই ভয়ঙ্কর প্রেশার। খুবই। পরে বলছে আচ্ছা আব্বা তাইলে আমরা একটু বিয়েটা করি তারপরেই যাই। পরে আব্বু বলতেছে আচ্ছা তাইলে ঠিক আছে। মা কি করতেছিল? মা তো না 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 কোনোভাবেই না, এখনই চলে যাও, এখনই চলে যাবো, হাত ধরে টানতেছিল, এদিকে ওরা টানতেছে, এদিকে হচ্ছে ওরা টানতেছে। সো একটা ছেলে যখন একটা মেয়েকে কনভিন্স করে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়, বা ছেলের পরিবার যদি নিয়ে যায়, আমি বলছি না যে এনাকে করা হয়েছে, আমি সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করছি, নিয়ে গিয়ে যদি একটা দিন এরকম কোনোভাবে পার করে দিতে পারে, তাতে যত রকমের লস, এটা সামাজিকভাবে একটা মেয়ের পরিবারেরই হয়, একটা ছেলের পরিবারের হয় না। তো সেই জায়গা থেকে একজন বাবাকে কিন্তু, একটা মেয়ের বাবাকে অনেক সুদূর প্রসারে চিন্তা করতে হয়। আমি জানি বাংলাদেশের অসংখ্য মেয়ের বাবা আছেন যারা এরকম সিচুয়েশনে পড়েছেন। মেয়েরা প্লিজ সাবধান হও আজকের এপিসোড থেকে। যাই করে না তো বিয়ে হবে না, আমার মেয়ের তো 16 বছর, 18 বছর না হলে পেপারস হবে না। কাজী বলতেছিল যে তাইলে বিয়ে পড়ায়া ওই পেপারসটা আমার কাছে রেখে দেবো, যখন 18 বছর হবে তখন সেটা কোর্টে পেস্ট করব, এরকম কোর্টে পেশ করবে। তো ওইভাবে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওই দিন ছিলাম ওখানে, পরের দিন সকালবেলা আব্বু এসে নিয়ে গেছে, আব্বু আম্মু। এরকম ঘটনা যদি কোনো কাজী ঘটায়, তার কাজীম্যানশিপ যেটাকে বলে, তার কাজের দায়িত্বটা চলে যাওয়ার কথা, এবং এই মামলায় সেও কিন্তু জড়াই যাবে। এরকম অনেক কাজী কাজগুলো করেন, অনেক সময় প্রেশারে পড়ে করেন, অনেক সময় টাকার লোভে পড়ে করেন, বাট এরকম একটা দুইটা কেস যদি এরকম রিভিল হয়ে যায় বা কোনো কিছু হয়, সেটা তার পুরো ক্যারিয়ারের জন্য কিন্তু শেষ। আব্বু বলতেছে যে তাহলে আসছো ভালো কথা, তুমি থাকো 10-20 দিন থাকো। আপনাকে শাসন করে না এই ঘটনার পরে নিয়ে যায়? অনেক কিছু বলছে, এটা ঠিক হয় নাই, বা এটা তুমি এরকম না করলে পারতা। বলছে আচ্ছা ঠিক আছে, করছো এখন চুপ থাকো, এখন আমি যেটা বলি সেটা করো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। ওর বাবা আমাকে, আমার মা বলছে, আব্বু বলছে যে ঠিক আছে তাহলে আপনারা আসেন, যেভাবে আর 5 জনের বিয়ে হয়ে বা হোক, আসেন দেখেন, আমরাও যাই ভালো করে দেখি। ওরা খরচ করতে রাজি না, মানে আব্বু যা বলে আব্বুরে খুশি করার জন্য তা, কিন্তু আমাকে চুপি চুপি বলে যে এরকম কি দরকার শুধু। পরে উনি আসছে আমার বাসায়, আমার হাজবেন্ড। আমার আম্মু আব্বুর সাথে কথা বলতেছে যে এগুলা করার দরকার নাই। পরে আব্বুই ছোট করে একটা মোটামুটি 100 জনের আয়োজন করছে আমার বাসায়। ওর বাসা থেকে 30-40 জন আসছে, পরে আমাকে নিয়ে গেছে। তো ওরা কিছুই আনে নাই। তা আমার আম্মুর যা ছিল, আমার বাবা আমাকে শপিং টপিং করে দিছে। 4-5 দিনও যায় নাই, ওর নানি
মেয়ে খাটো, মেয়ে সুন্দর না, কেমন কাটিং ভালো না ওর নানির। আর ওর মা দুজন প্ল্যান করতো, আর খালি আমাকে বলতো, খোঁচাইতো যে তোমার বাবাকে বলো একটা বিজনেস দিয়ে দিতে, আর না হলে একটা সরকারি চাকরি দিয়ে দিতে। এই বিষয়গুলো আমার কাছে নর্মাল মনে হয়েছে। জানা ঠিক আছে বলছে, ওকে আমি আব্বুরে বলি। তো ওনার সিভি আব্বু নিছে যে ঠিক আছে আমি দেখবো কি করা যায়। তো এর মধ্যে ওর মা প্রত্যেক দিন এর বাসা থেকে এই ফার্নিচার দিছে, ওর বাসা থেকে এই ফার্নিচার দিছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। যে আসতো তার সাথে বলতে বলতে কান্না করে দিত। ওদের বারান্দা টাইপের ছিল, একটা মাটির ঘর ছিল, মাটির ঘরের বাইরে একটা ছাউনির মতো, ওটার বাইরে বসতো প্রায় সবাই। বিয়ের পরে আমার ওনার প্রতি একটা মায়া তৈরি হয়েছে, আমি ওনাকে ভালোবাসতাম, ওনাকে আমি সবকিছু বলতাম। 15 দিন গেল, উনি চলে গেল। আমার বাবা আবার আসতো, প্রায় আসতো, সকালে আসতো, 1 ঘন্টা আধা ঘন্টা থাকতো, আসলে অনেক কিছু নিয়ে আসতো। তাই সে আমাকে বলতো যে তোমাকে এইটা দেই সেটা দেই। পরে আমি বলতাম আব্বা আব্বা এখন না, এখন তো ওদের মাটির ঘর, তো ওদের আপনার বাইরে নিজেদের ঘর কি? আমাদের তো বিল্ডিং। ওকে। তা ওদের আবার বাইরে ওয়াশরুম ছিল। তা আমি আমার জন্মের পরে আজ পর্যন্ত কখনো আমি মানে বাইরে ওয়াশরুম ইউজ করি নাই। আপনাদের ছিল অ্যাটাচ বাথরুম? হ্যাঁ, আমার রুমে। বিষয়গুলো আসছে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বললো ওয়াশরুমের কথা, শুধুমাত্র ওয়াশরুম না, আরো অনেক সমস্যা ছিল, আরো অনেক বিষয় আছে। আমি অনেক বলবো না সমস্যা সমস্যা, ছিল। বিকজ ওই বাসায় যারা থাকে তাদের জন্য এটা নর্মাল, হ্যাঁ। কিন্তু ওনার জন্য এটা আনম্যাচড। এই রকম বিষয়টা আপনাকে সারা জীবন ধরেই মেনে নেওয়ার ব্যাপার থাকে দ্বিপাক্ষিকভাবে, এটা ছেলের পক্ষ থেকেও হইতে পারে। এই জায়গাগুলো যদি আপনি ফাইট করতে না পারেন, এই জায়গাগুলো যদি আপনার ওই পজিটিভ এনার্জি দিয়ে আপনি মিটিগেট করতে না পারেন, দেন ইট ইজ হেল, ইটস নট এ গুড লাইফ। ওর মা চুলায় রান্না করতো, যেটা আমি আমি দেখিও না আমার মাকে চুলায় রান্না করতে। তো চুলায় রান্না করে আমাকে দিত মাঝে মধ্যে রান্না করার জন্য। তা আমি তো জাল ধরাইতে পারতাম না, মানে ফু দিয়ে দিয়ে হচ্ছে কাঠের চুলা? পাতা দিয়ে, কাঠের মাটির চুলা। মাটির চুলাতে কি দিয়ে রান্না হতো? পাতা, আর কাগজ। আপনার বাড়িতে? আমার বাসায় সবসময় গ্যাস ছিল, বিগ কারেন্টের ডিফারেন্স, চুলা ছিল, সব বিগ ছিল। ডিফারেন্স। আমাকে মাঝে মধ্যে ঝাড়ু দেওয়া হতো পাতা উঠানোর জন্য। ও মানে নিজেদের বাড়ির পাতা টাতা এগুলো হ্যাঁ দিয়ে? হ্যাঁ হ্যাঁ। তো আমি মাঝে মধ্যে আপনার কি পারতাম লেখাপড়া না। বন্ধ হয়ে গেল? বিয়ের পরে উনি বলতেছে আর পড়ার দরকার নেই, আব্বু বলতেছে না পড়তেই হবে। তা আমিও বলছি আচ্ছা ঠিক আছে পড়বো। তো মাঝে মধ্যে ক্লাস করতাম বাসা থেকে যাইয়া। ফ্যামিলিতে কে কে ছিল আপনার শ্বশুর বাড়িতে, আপনার শাশুড়ি ছাড়া? শ্বশুর শাশুড়ি আর একটা ননদ ছিল, সে তার তো বিয়ে হয়ে গেছে। সো তার মানে শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউ ছিল না? না না না। সো আপনি আর শ্বশুর শাশুড়ি, হুম। আর আপনার হাজবেন্ড থাকতো কোথায়? সিলেটে? সিলেটে, হ্যাঁ তখন সে জব করতো, সিলেটে থাকতো। ওকে। তো পরে ওর বাবাও ভুল করাটা তো স্বাভাবিক, ছোট ছোট ভুল করলে আমাকে শাস্তি দিত। কিরকম শাস্তি? বলছে পানি দিতে, তো আমি পানি নিয়ে আসছি, একটু দেরি হলো। বলতো যে এই রোদ্রে এই ঘাসগুলো উঠাইতে হবে। একদিন কি করছে, ঈদ আসছে, তো আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে শপিং করবো, তো শপিং করে নিয়ে আসবো, তো আমি ওর মারে বলছি যে আমার একটু দেরি হবে। ওর বাবা বলছে 10টার মধ্যে থাকতে হবে বাসায়। এবং আপনি মোটামুটি রেগুলার যাইতেন আপনার বাবার বাসায়? এটা অস্বাভাবিক কিছু না, হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে যেহেতু যেতাম। বয়সটা অনেক অল্প। কতক্ষণ লাগতো যেতে? জ্যাম না থাকলে 40 মিনিট আধা ঘন্টা এরকম। ওকে ফাইন, জি। তারপর 10টার মধ্যে ফিরতে হবে। তো পরে আমি দেরি করছি 2 ঘন্টা, 12টার দিকে গেছি। তো আমার ভাই আমার সাথে ছিল। 2 ঘন্টা কেন লেট করছি, এই জন্য আমাকে বাসায় ঢুকতে দিবে না। পরে আমি বলছি আচ্ছা আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আমি দেরি হয়ে গেছে, আমি শপিং করতে গেছিলাম। শপিং করে ওদের সবার জন্য শপিং নিয়ে আসছি, এগুলো লাগবে না, এগুলো ফেলে দিচ্ছে। আমার শাশুড়ি বলতেছে না থাক, কেন হইছে থাক, এরকম করে না, নিয়ে যান। পরে উনি বলতেছে না এটার জন্য শাস্তি হবে। কি শাস্তি? আমাকে কানে ধরে বলতে হবে এই জীবন আর করবো না, এরকম করে আসতে করবো। আচ্ছা ঠিক আছে মাফ করে দেন, আমি আর ভুল করবো না। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে যাক, এটা গেল। তো পরে আমি উনারে বলছি দেখেন আমার সাথে এরকম করে। উনি বলে থাক, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও। পরে এরকমই করে ওর বাবা একদিন কি করছে, আমাকে বলতেছে ভাত বাড়তে। তো ভাত দিলাম, ভাতের উপরে একটা ঢাকনা দিয়ে রাখছি। টেবিল ছিল, ওই টেবিলে তো মাছি টাছি বসতো। জি। এগুলো আমার খুব বাজে লাগতো যে মাছি টাছি বসতেছে, এগুলো খাবে, তো এই জন্য আমি ঢেকে রাখছি। পানির জিরা এরকম করে মানে ঢাকনাটা ঠাস করে আমার সামনে ফেলাইছে, ভাতের বাসনটা এইভাবে ফিটকা মারছে। আমি যে ঢাকনা দিয়ে রাখছি এই জন্য ভাত গরম। ও গরম ভাতে ওনার সমস্যা, ঢাকনা না দিলে ঠান্ডা হবে, এটা ওনার জন্য সুবিধা হবে হ্যাঁ খাইতে। হ্যাঁ সেটা। চুপ করে আমি উঠে রুমে চলে গেছি, যে বসে আছি। প্রতিবেশী দাদি টাদি যারা আছে বা দাদা টাদা যারা আছে সবাই বলতো থাক বাচ্চা মেয়ে এরকম করিস না মেয়েটার সাথে। আপনার স্বামী কোথায় তখন? তখন সে দূরে, সে তো ওই যে শেয়ার করতাম এগুলো ফোনে? সব বলতাম না, কিছু কিছু বলতাম, কিন্তু উনি পাত্তা দিত না দেখে আমি পরে আর বলতাম না এত কিছু। উনি সিলেট থেকে আসতো কতদিন পর পর? 2-3 মাসে আসতো। বিয়ের আগে এরকম কথাবার্তা হয়েছিল যে তুমি আমাকে সিলেটে নিয়ে রাখবে, এরকম কোনো কিছু হয়েছিল না? কোনো কথাই হয় নাই? না, উনি বলছে যে ঠিক আছে তুমি আমি একসাথে যদি থাকি তাহলে থাকবো, ওর বাবা মার বাসায় মেয়ে মানুষ দরকার। বিয়ে করলো কেন? ছেলেটার জন্য, কিন্তু ছেলেটা মেয়েটা একসঙ্গে থাকবে সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। ওনার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো একটা ফ্যামিলিগত এনভায়রনমেন্টের জায়গা থেকে ডেফিনেটলি বাপ মা কিন্তু ওর সাইকোলজিটাও বুঝবে না, কারণ ওনার বাপ মা হচ্ছে পুরোনো আমলের বাপ মা। তারা চিন্তা ভাবনা করতেছেন ছেলের বউ আসবে, সে হবে লক্ষ্মী বউ তাদের মতো করে। আবার এ হলো একটু আধুনিক যুগে বড় হওয়া, একটু অ্যাডভান্স কালচারে বড় হওয়া একটা মেয়ে। সো দুজনের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। আমার বাবা মা এগুলো এখন পর্যন্ত জানে না। ইটস এ গুড জব। পরে আমি চিন্তা ভাবনা করছি যে না আমি এখানে থাকবো না। আমি ওনারে বলছি আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, নাইলে আমি আমাকে বাসায় দিয়ে আসেন।
উনি কোনো কিছুই করবে না, আমাকে বলে তুমি এখানেই থাকো, তুমি মানায় নাও। তার মার একটা মানে সমস্যা যেটা ছিল, ঘুরতে গেছে ওখানে দেখে আসছে ওদের আলনাটা খুব বাজ করা। তো ওদের আলনাটা বাজ করা, কে বাজ করছে? ওর ছেলের বউ বাজ করছে। আয়শা আসছে, হুট করে আসছে, আয়শা ওই বাসায় দেখে আসছি ছেলের বউ এত সুন্দর করে আলনা বাজ করছে, আমার কপালে নাই, আমার কপালে এমন বউ পড়লো না, আলনা বাজ করতে পারে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না। পরে বলছে আচ্ছা আপনার যদি আলনা বাজ করা লাগে আপনি আমাকে বলেন, আমি বাজ করে দিই। তো দিতাম মাঝে মধ্যে। পরে আরেকবার আমি ঘুম থেকে উঠছি 7টায়, উনি আবার এরকম ঘুরতে গেছে কোথায় জানি, মানে প্রায় হাটে, তো রাস্তা দিয়ে হাটে, দিকে দিয়ে হাটে। তো তখন আমি কোটাকুটি করতেছি, কি বউ আনছি, কি বউ বিয়ে করাইছি, আজকে হচ্ছে ওদের বাসায় দেখে আসছি, ওর 7:30 বাজে খাই ফেলছে, এখন 7:30 বাজে গেছে, 8টা বাজতে চলতেছে, এখনো রান্না হয় নাই। মানে এটা আমার জন্য অনেক ফোর্স হইতো, কারণ আমি তো এরকম করি নাই কখনো। বা আমার বাসায় আমার ভাতটা বাড়তেও কষ্ট হইতো, আমার ভাই আমাকে ভাত বাইরে দিত মাঝে মধ্যে। ওনার একমাত্র ছেলের বউ শেষ জীবনে ওনার প্রচুর সেবা যত্ন করবেন, যেটা ওনার এক্সপেকটেশনের জায়গা থেকে উনি তৈরি হয়েছে এটা। আর ওর জায়গা থেকে ও 100% রাইট, কারণ ও তো ওই পরিবেশে বড়ই হয় নাই। ওর যে এই বিয়ে করে মোটামুটি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে যে বৃদ্ধ বাবা মার সেবা করতে হবে, ওরা বৃদ্ধ না, মোটামুটি ইয়াং যে সেবা করতে হবে, এটা তো ওর চিন্তার মধ্যেই ছিল না, এবং এই পরিবেশে তো বড়ই হয় নাই। কিন্তু দুজনেই তো দুজনের জায়গা থেকে রাইট। ওর বাবা মা, ওর আত্মীয় স্বজন, ওর নানি প্রচুর আমাকে কথা বলতো, যেটা আমার এত কষ্ট হইতো। নানিদের যে জেনারেশনটা, নানিদের জেনারেশনের কাছে এটা কোনো কথাই না। এই যে ধরেন আপনার কাটিং ভালো না, আপনি যেগুলো বলছেন না, এটা না শুধু আমার বাবা কেন দিচ্ছে না, আরো ডিপ থট বা বিভিন্ন ধরনের কথা, এবং ধরেন এই যে মানে যেটা আসলে এভাবে বলা উচিত না, বলা যায় না, এটা নানি জেনারেশনের মাথায় থাকে না। উইথ ডিউ রেসপেক্ট, কারণ এই জেনারেশনে সবাই এরকম না, থাকে না। আমাদের নানি দাদিরা কিন্তু আমাদেরকে অনেক সময় এক ধরনের একটা স্ল্যাং ওয়ার্ড বলে একটা আদর করতো। ওনার তো মুখের দিকে তাকাইতাম আমি, খুব ভালোভাবে নিত না। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে যেই পরিবেশটা আপনি এখানে দেখছেন, যেটা ওদের কাছে নর্মাল, এইভাবে কথা বলাটা, এভাবে মানে হয়তো বা উনি অন্য আত্মীয়ের সাথে ওইভাবে কথা বলা, হয়তো বা আমি গেস করছি, এইটা ওনাদের কালচারে হয়তো নর্মাল, কিন্তু আপনার কাছে এটা টোটালি অ্যাবনর্মাল। আমি কি বোঝাতে পারছি? 100%। বাট আমি ফোনে ওনাকে বলতে চাইতাম, উনি আমার কথা শুনতোই না। শুনবে না, কারণটা হচ্ছে বাবা মা। ওনার জায়গা থেকে এটা বারবার ব্যালেন্স করাটাও ডিফিকাল্ট। উনি আপনাকে ব্যালেন্স করবেন না, ওনার বাপ মাকে ব্যালেন্স করবেন। কিন্তু আমার কথা হচ্ছে ওরা তো আমাকে দেখে শুনে বিয়ে করাইছে, আমার বাবা মা তো কখনোই ওনাকে দেখে নাই, বা ওনার সম্পর্কে কিছুই জানে না, ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানে না। তারপর হচ্ছে আমি আমার বাবা মাকে বলছি, আব্বু আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে আসবো। বিয়ে কতদিন পর এটা? 2 মাস, এরকম 2 মাসের। উনি এর মধ্যে মাঝখানে একবার শুধু আসছে 3 দিনের ছুটিতে, 2 মাসের মধ্যে। উনি থাকতো এরকম করতো, উনি দেখতো মাঝে মধ্যে। কি মাকে বলতো, যে বাবাকে বলতো, যে বোঝাতো? চুপি চুপি বোঝাইতো কিনা আমি জানি না, বাট আমার সামনে উনি কখনোই কিছু বলে নাই। তা আমি ওনাকে যখন বলতাম যে এরকম করছে, উনি বলতো মা থাক, এরকম করেন না। অনেক কষ্ট হতো। আপনার পরিবার থেকে কি আপনাকে কিছু দেয়া হয়েছে, মানে গোল্ড টোল যেগুলোর প্রতি ওনাদের আগ্রহ ছিল? না, আমার ফ্যামিলি থেকে কিছু দেয় নাই। আমাকে পড়ার জন্য দিচ্ছে। বাট এরকম থাকে না যে বিয়েতে যেটা হয় যে 5 ভরি 10 ভরি দিয়ে দেওয়া, এগুলো করে নাই আপনার ফ্যামিলি? এগুলো করে নাই, এগুলা করবে বলছে, যে ওদের বাড়িটা কমপ্লিট হলে ফার্নিচার দিবে আর যা যা লাগে সবকিছু দিবে বলছে। চিন্তা ছিল হচ্ছে হয় বিজনেস দিবে, না হলে হচ্ছে সরকারি চাকরি দিবে, এরকম। ওর মা সকালে একটা কিছু রাঁধছে, এটাই চলবে, আর কিছু না। তো আমি হচ্ছে এরকম ভাবে চলতে পারতেছিলাম না, মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম। পরে আমি আম্মুরে বলছি, আম্মু তো এরকম করে ডাল রান্না করলে 3 বার ডালি, দুপুরেও শুধু ডালই খাইতো, আমি তো ডাল খাই না, মানে করলা ভাজি করছে, এটাই হচ্ছে চলবে, আর অন্য কিছু না। তো আমার বাসায় সবসময় আম্মু 3টা-4টা করে তরকারি রান্না করতো, যেটা পছন্দ করতাম। আম্মু আব্বুরে বলছে, আব্বু প্রায় মাঝে মধ্যে বাজার টাজার নিয়ে আসতো। তো এর মধ্যে ওই যে 3 দিন উনি বাসায় আসছে একবার, তো আসার পর উনি ওনার মার সাথে আমার একটা কিছু নিয়ে ঝগড়া হয়েছে, কি জানি একটা বলছে। পরে আমি কখনোই ওনার মার সাথে আনসার দিই না, কিন্তু উনি ওই দিন বাসায় ছিল, এই জন্য আমি আনসার দিছি, যে একটা সাহস ছিল আমার মধ্যে, যে না উনি তো বাসায় আছে। ও মা জবাব দিছি, এটা তো অনেক বাজে কাজ করে ফেলছে। ওর মা তো আরো মানে কান্নাকাটি করতেছে। পরে উনি আমারে অনেক মারছে, বলতেছে তোমার জন্য আমার মা কান্না করছে। এই প্রথম আপনার গায়ে হাত তুলো নাকি আগে গায়ে হাত তুলতো? আগে হ্যাঁ, মাঝে মধ্যে তুলতো, আমাদের মধ্যে মানে বিয়ের আগে গায়ে হাত তুলেছে কখনো? না না না, অসম্ভব। শুধু পায়ে ধরেই কুল পাইতো না। আচ্ছা, পায়ে ধরার থেকে এখন গায়ে হাতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এটা বিয়ের কতদিনের মধ্যে গায়ে হাত তোলার ব্যাপার চলে আসলো? ওই 15 দিন তো গেছে, তখন আর হয় নাই। 3 দিন যখন আসছে তখন মানে বড় বড় চোখ করে তোমার জন্য আমার মা কাঁদতেছে, এরকম বলে আমাকে অনেকগুলো চড় দিছে। ছেলেটার সিচুয়েশনে ছেলেটা যে কাজটা করেছে এটা রাইট না, অফকোর্স রাইট না, কিন্তু ছেলেটার মনোজাগতিক ঘটনাটা কি ঘটতেছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি সবসময় কজ অ্যান্ড ইফেক্টস বলে একটা ব্যাপার থাকে। আপনি যদি ইফেক্টসকে জাজ করেন, ডেফিনেটলি আপনি যদি কজটা না জানেন, তাহলে আপনি কখনোই কিওর করতে পারবেন না।
এই ছেলেটা দেখতেছে আমি এমন একজন মানুষকে নিয়ে আসলাম যার কারণে আমার মা কান্নাকাটি করতেছে, আমি আমার মার সাথে না জানি কত বড় অপরাধ করে ফেললাম। ওর বয়স কত? ওর বয়স 22 থেকে 23 বা 24 বছর, 24 বছর বয়স। 24 বছরের বয়সে ওর সংসারের ম্যাচুরিটি কোনোভাবে গ্রোই করে নাই, যে একজন ওয়াইফের প্রতি রোল কী হবে বা মা বা ওয়াইফের ব্যালেন্সের যে ব্যাপারটা। আমাদের মনোজাগতিক যে গঠনটা, এই মনোজাগতিক গঠন কিন্তু শুধুমাত্র পরিবারের উপর ডিপেন্ড করে না, এটা একদম চারপাশের সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। তো সেখানে একটা ছেলের সাইকোলজিক্যাল আসপেক্টের জায়গা থেকে সে চিন্তা করতে পারে যে আমি এমন একজনকে নিয়ে আসলাম যার কারণে আমার মা কান্নাকাটি করতেছে। সো ও আর হিদায়ত কোনো কিছু চিন্তাই করেনি, ও এসে অ্যাকশন শুরু করে দিয়েছে বউয়ের গায়ে হাত তোলা, যদি হয়ে থাকে এরকম অ্যাসপেক্ট। এটা হতে পারে কজ। তাহলে এই কজের জায়গাতেও তো তার অনেক বেশি জানাশোনা, একাডেমিক নলেজ, প্রপারলি ইনফর্মড হওয়া প্রয়োজন ছিল, যেখানে ধর্মীয় জ্ঞানটা কি। এখন এখানে আসলে একজন হাজব্যান্ড হিসেবে বা একটা ছেলের যে ভূমিকাটা, ব্যালেন্সিং যে ভূমিকাটা, সেই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কতগুলো মানুষের ইন্টারাকশন এখানে। এখানে সায়েন্সের জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, এই সম্পর্কের জায়গাটাই যদি আপনি বুঝতে পারেন, হিউম্যান রিলেশনের আমার মনে হয় 90% অ্যাটিটিউড আপনার বোঝা হয়ে যাবে। প্রথমত কথা হচ্ছে ওর জায়গা থেকেও ভীষণ রকমের একটা রেসপন্সিবিলিটি যে হাজব্যান্ডকে একটু রিলিফ দেয়া, যে হাজব্যান্ড অল্প কিছু সময়ের জন্য বাড়িতে আসতেছে এবং তাকে যদি আমি এনভায়রনমেন্টটা দেখাই, সেও তো একটা ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে ফিরে যাবে। কিন্তু ও তো সেটা বুঝে উঠতে পারছে না বিকজ অফ ডিফারেন্ট এনভায়রনমেন্টে। আবার শ্বশুর শাশুড়ির জায়গা থেকে একটা একটু ম্যাচিউর এক্সপেকটেশন তো আমাদের সবার তৈরি হচ্ছে, কিন্তু তারাও বুঝে উঠতে পারতেছে না একটা মাত্র ছেলের বউ নিয়ে আসলাম, কোথা থেকে কী নিয়ে আসলাম সে তো কথাবার্তা শুনতেছে না তাদের মতো করে। সব ডিসস্যাটিসফ্যাকশনের বুম হইতেছে গিয়ে আলটিমেটলি একটা হজবরল অবস্থা। তো আমার সাথে এরকম করে দেখে আমি চিন্তা করছি আমি থাকবো না, চলে যাব মানে চলে যাব। পরে আমি আমার আব্বু আম্মুরে বলছি, পরে আব্বু আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে আসবো। আব্বু আম্মু আসছে, দিবে না, যেতে দিবে না, ওর বাবার কথা যদি যাই চিরজীবনের জন্য দরজা বন্ধ, এই জীবনে আর ঢুকতে পারবে না। পরে আমি চলে গেছি। তো আসার পরে ওনার সাথে আমার মাঝে মধ্যে টুকটাক মেসেজ হইতো, উনি অনেক দুঃখ প্রকাশ করতো আমার জন্য। আমারও কষ্ট লাগতো যে না, চা হয়েছে তো ওনার মার জন্য হয়েছে। এখানে হয়তো আমারও ভুল ছিল, কারণ আমি 7 মাস হয়ে গেছে। পরে আমি চিন্তা করছি যে আমিও তো অনেক কিছু ওনারে বলি নাই। পরে ওনার সাথে কথা বলতাম যে এরকম এরকম আপনার মা করছে দেখে আমি চলে আসছি। পরে ও বলছে আচ্ছা ঠিক আছে তাইলে তাইলে আমরা দুজন আবার এক হই। পরে আমি বলছি আচ্ছা তাইলে আরো 1 বছর যাক, আমি অ্যাটলিস্ট কলেজে যাই তারপর, কারণ আমার ফ্যামিলি তো তখন আর দিবে না, আমি তো ফ্যামিলিতে বলতে পারবো না। পরে আবার হচ্ছে আমার বাবা মারে বলছি যে না থাক, উনি তো এরকম এরকম, আমি তো মাঝখানে বলে ফেলছি যে উনি যে ওনার মাঝে এরকম এরকম বলছে, এই জন্য বলে ফেলছি। পরে আম্মু তো কোনোভাবে রাজি না, না 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 আর না, যা হয়েছে হয়েছে, তুমি পড়াশোনা করো, অ্যাটলিস্ট বড় হও, কলেজ পাস করো, তারপর দেখা যাবে পরেরটা পরে। এর মধ্যে আমি মনে হয়েছে যে না আমি হয়তো ওনাকে অনেক ভালোবাসি। পরে বলতেছে না তুমি আমার বউ, কেন আমি তোমাকে ছাড়া থাকবো, তুমি আসো, চলে আসো। পরে উনি আমাকে নিয়ে গেছে। পরে বাবাকে বলছি, বাবা মা না করছে। এরপর বাবা মার কথা না শুনে ওনার সাথে গেছি। তখন ওরা হচ্ছে বিল্ডিং এ চলে গেছে। যাওয়ার পর উনি আসছে, 2 দিন ছিল, চলে গেছে। চলে যাওয়ার পর ওর বাবা তো আমার সাথে কথাই বলতো না, মুখ গোমরা করে রাখতো, কথা বলতো না, অন্যদিকে ঘুরে থাকতো। ওর মাও কেমন জানি করতো। তো ঠিক আছে যাক, আমি হয়তো চলে গেছি, এই জন্য ওদের মন খারাপ থাক, আমি এটা মেনে নিছি, কিছু বলি নাই। আমি ওখানে ছিলাম। তো এর মধ্যে উনি বলতেছে আমরা হচ্ছে একটা বেবি নিতে চাই। আমি বলছি আমি তো ছোট, আপনিও ছোট, এটা সম্ভব না। বা আমার বাবা মা বলছে যে এখন বেবি নেওয়া যাবে না, পড়াশোনা শেষ করো। আমরা প্ল্যান করি নাই বেবি নিব, কিন্তু কোনো একটা ভাবে হয়ে গেছে, বুঝতে পারি না আমি তখন। তো টেস্ট করার পরে দেখছি আমি প্রেগনেন্ট। পরে আমি বলতেছি এরকম এরকম হয়েছে, এটা তো ঠিক হলো না, কি করব। পরে বলতেছি আচ্ছা সমস্যা নাই, যাক বেবি হয়েছে, আমাদের বাসায় তো নাই, মানুষও নাই, ঠিক আছে ওকে। বিয়ের কয় মাসের মধ্যে আপনি কনসেপ্ট করেন? 7 মাস 7 মাস, মানে বিয়ের প্রথম বছরই আপনার বেবি চলে আসে? পেটে চলে আসছে। তখন আপনি এসএসসি পরীক্ষা দেন নাই? না না, এসএসসি পরীক্ষা দেই নাই তখন আমি। জি। ওর বোন আসছিল তখন। প্রথমবার ছিল না ওর বোন দূরে ছিল। ওর বোন আবার ওর মাকে তুই বলে বলতো তোর কপালটাই খারাপ। তো পরে উনি বলতো হ্যাঁ আমি বউ দিয়ে সুখী না। ওর বোন আমাকে অনেক ধরনের কথা শোনাইতো। হ্যাঁ, জামাই হচ্ছে ইউরোপিয়ান, বউ হচ্ছে সুদানি, এরকম কথা বলতো, যেটা আমার এত কষ্ট লাগতো। ওরা প্রত্যেকটা মানুষ আমার চেহারা নিয়ে, আমার সবকিছু নিয়ে এমন ভাবে বুলিং করতো, জাস্ট আমার অনেক কষ্ট লাগতো। আমার মনে হতো যে আমি এখন কেন এমন। আমি মাঝে মধ্যে নামাজ পড়তাম, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমার একটু সুন্দর বানাই দাও। আল্লাহ আমি কেন এরকম, আল্লাহ তুমি কেন আমাকে খাটো বানাইছো, কেন তুমি আমাকে কালো বানাইছো, কেন আমি সুন্দর না। কিন্তু আমি আমার বাবা মার কাছে যথেষ্ট সুন্দরী ছিলাম,
ওদের কাছে, ওদের মনের মতো না। পরে আমার বাচ্চা যখন পেটে আসছে বিভিন্নভাবে বুলিং করে, তো একদিন হচ্ছে ওর মা উপরে মানে রান্না করতেছে, তো আমিও গেছি রান্না করতে যাওয়ার পর ওনার মা আমার মাকে নিয়ে কথা বলতেছে আমার মা ভালো না, আমার মা নাকি আমাকে বুদ্ধি দেয়। পরে বলছে আমার মা বুদ্ধি দেয় নাকি আপনি দেন, আপনি কি ভালো, আপনি খুব ভালো, এরকম বলছি। পরে বলে কেন আমি কি করছি? শাশুড়ির সাথে কথা বলছেন এভাবে? হ্যাঁ। ওকে, সো দেখেন ওরও মধ্যে কিন্তু এখন ওর মতো করে প্রতিবাদের ভাষা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাকে অনেক বলছে, আমি বলি না, লাস্ট এরকম ধরে ধরে ওনার কথা অনুযায়ী উনি অ্যাবজর্ব করেছে, এখন উনি রিটার্ন দিচ্ছে। সো পরিস্থিতি কিন্তু আরো বেশি অগ্নিগর্ভ হবে। হ্যাঁ, তারপর আমাকে হচ্ছে মারছে ওই দিন লাঠি দিয়ে। আমি ওনাকে খারাপ বলার পরে, মারার পরে আমি হচ্ছে অনেক জোরে জোরে কান্না করছিলাম। আমাকে তখন আমার বেবি পেটে মোটামুটি 5-6 মাস এরকম। তো পেটে পরে আমি ওনাকে বলছি যে দেখেন আমাকে মারছে, আপনি এখন আসেন। তো পরে উনি ছুটি নিয়ে আসছে পরে উনি কিছুই বলে নাই। তা আমি বললাম যে কেন আপনি কিছু বলতেছেন, আপনি অ্যাটলিস্ট জিজ্ঞেস করেন আমাকে কেন মারলো, কারণটা জানেন আপনি। হ্যাঁ, আবার ওর থেকে আমি কখনোই ওরকম সম্মান, রেসপেক্ট, ভালোবাসা, একটা বউয়ের প্রতি যে মানুষের একটা কেয়ার থাকে এগুলো পাইতাম না। যে আমার বাচ্চা পেটে হয়েছে একটা মানুষের যে কতটা কেয়ার করে হাজব্যান্ড বউকে, এগুলো কিছুই পাইতাম না। আমার অনেক কষ্ট হতো এদিক থেকে, উনার থেকে আমি এগুলো পাইতাম না। আর ওই দিক থেকে ওর মা আমার সাথে এরকম করতো, ওর বাবা বোন তো আছেই। বাজেভাবে আমার মেন্টালিটি একদম আমাকে মেন্টালিটি সিক করে দিছে। পরে আমি হচ্ছে আমার বাসায় আসছি, এ থেকে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। মানে ওনার সাথে আমি ঝগড়া করতাম। পরে একদিন হচ্ছে আলট্রা করবে, আমার বেবির 6 মাস হয়ে গেছে। তো ডক্টর বলতেছে যে মেয়ে হবে। পরে বলি কি হবে? পরে ডক্টর বলতেছে মেয়ে হবে। কেন বলেছে এটা? আমার হাজবেন্ড বলতেছে। মানে ডক্টর বুঝতে পারছে, ওনার রিয়াকশন দেখে মেয়ে শুনে খুশি না। পরে ডক্টর ওইভাবে বলছে যে কেন আপনি কানে শুনে না, মেয়ে হবে আপনার। ডক্টরের কিন্তু উচিত না এটা বলা। আমাদের সামাজিক কনটেক্সটে এটা জানার পরে গর্ভপাত করার অনেক ঘটনা আছে, কিন্তু সামহাও এটা জানা যায়, যে কোনোভাবেই জানা যায়। আপনি যদি বিন্দু পরিমাণও বিশ্বাসী হন, তাহলে এই মেয়ে সন্তানকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, এটা নিয়ে কত কত সহি হাদিস আছে, এটা একটু জেনে নিয়েন যে আপনার প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট হলে আপনাকে কন্যা সন্তান দেয়। তারপর আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, পরে ওনাকে ফোর্স করছি এটা নিয়ে যে আপনি কেন এরকম করলেন, মেয়ে হবে দেখে কি আপনি খুশি না? এটা বলার পরে উনি অনেক জোরে আমাকে ঠাস করে একটা চড় মারছে রিক্সার মধ্যে। হ্যাঁ, রিক্সার মধ্যে। বিষয়টা না আসলে আপনি যেভাবে বলছেন এটা আপনার বলা, হয়তো তার জায়গা থেকেও বিষয়টা হয়তো অন্যরকম ছিল হয়তো, এবং এই ঘটনাকে সে যদি বলে ডেফিনেটলি হয়তো আপনার ওখানে কিছু ফল্ট সে খুঁজে বের করতে পারে। কারণ এগুলো একপাক্ষিক বলা, আমি বারবারই বলি একপাক্ষিক বিষয় নিয়ে জাজ করেন না, আপনারা পুরো এনভায়রনমেন্টটা কেন কাজ করতেছে না এটা বোঝার চেষ্টা করেন। তাহলেই আমরা আমাদের এই গল্প থেকে কিছুটা হলে শিখতে পারবো কে ভুল ছিল কে সঠিক ছিল, এই জাজমেন্টে যায় না। জি। এরপরে আমার মেয়ে হলো, উনি আসছে দুপুরে সিজার হয়েছে, ওর বাবা মা রাতে এসে একটু দেখে চলে গেছেন। তো এরপর থেকে আমার মেয়ের খোঁজ খবর নেয় না ওর বাবা মা, বা উনিও মাঝে মধ্যে আসে। টাকা পয়সা তো ওরা দেয় না, সিজারের কিছু টাকা দিছে এর মধ্যে, আর আমার বাবাও দিছে। আমি আমার বাবার বাসায় থাকতাম, ওর বাবা মানে বুঝায় 3 মাস পরে ওর বাসায় নিয়েছে। যাওয়ার পরে আমার মেয়ে মোটামুটি বড় হয়েছে 6 মাসের মতো। পরে আমি আবার আমার বাসায় চলে আসছি, এরকম ঝগড়াঝাটি করে দেখে আমি আমার বাসায় চলে আসছি, আমি আর যাবো না। উনি আবার বিদেশ চলে যাবে, সৌদি চলে যাবে। এই জন্য হ্যাঁ উনার হ্যাঁ যে আমি তো চলে যাব, তুমি তোমার বাসায় থাইকো, আমি টাকা পয়সা খরচ দিব, তুমি এখন আসো আমার বাসায়। আমার বাবা মাকে বুঝায় আমাকে নিয়ে গেছেন। যাওয়ার পরে উনি বলতেছে যে আমি তো বিদেশ চলে যাব, এখন হচ্ছে আমার একটা বাচ্চা দরকার, একটা ছেলে দরকার। আমি বলছি এখন তো কোনোভাবে বাচ্চা নিব না, একটা নিয়েই তো আমার যে অবস্থা, আপনার মা আমাকে বাসায় জায়গা দেয় না। যখন এটা বলছে তখন আপনার প্রথম বাচ্চার বয়স কত? 1.5 বছরেরও কম। আমার মেয়ের যখন আপনার কি পরীক্ষা দিতে পেরেছেন আপনি এসএসসি? না আমি হ্যাঁ দিয়েছি, আমার মেয়েকে নিয়েই দিয়েছি, তখন আমার মেয়ে ছোট। আপনার রেজাল্ট হয়েছে? হ্যাঁ। পাস করেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পাস করেছি। তারপর বলতেছে আমি বিদেশ চলে যাব, এখন যদি তুমি বাচ্চা না নাও তাহলে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আপনি যদি বাচ্চা নেন আগে প্রমিস করেন আমার বাচ্চার দায়িত্ব আপনি নেবেন, টাকা পয়সা ঠিক মতো দিবেন, খরচ দিবেন। কারণ আমার মেয়ের সময় উনি খরচ দিত না 1 টাকাও না, শুধু ঈদে 2-3 হাজার টাকা দিত শপিং এর জন্য, আমি আমার বাসায় থাকতাম। তারপরে এইগুলো প্রমিস করানোর পরে উনি হচ্ছে বিদেশ চলে গেল, বাচ্চা আমার পেটে আসার পরে তো আমি আমার বাসায় ছিলাম। তখন উনি মাসে দিত 4-5 হাজার টাকা করে দিত মাসে। তা আমি আল্লাহর কাছে প্রচুর দোয়া করছি একটা ছেলে ওর জন্য, আলহামদুলিল্লাহ পরে ছেলে আল্লাহ দিছে। তারপরে হচ্ছে উনি আমাকে খরচ টরচ দিত না, পরে আমি চলে আসছি। ওনাকে আমি অনেকভাবে বুঝাইছি, অনেক কান্নাকাটি করে বলছি দেখেন আমি আপনার বাবা মার সাথে থাকতে পারতেছি না, আমাকে অ্যাটলিস্ট এর মধ্যে আমার ভাই বিয়ে করে ফেলছে, যে আমার ভাই বিয়ে করে ফেলছে, আমি কেন আমার বাসায় থাকবো, এতদিন তো ছিলাম, আমি আমার বাসায় এখন থাকবো না, হয় আপনার বাসায় ব্যবস্থা করে রাখেন, না হয় হচ্ছে আপনি আমাকে অন্য কোথাও ভাড়া রাখেন। উনি বলছে যে না তুমি এখানে থাকো বা তোমার বাবা মার বাসায় থাকো। পরে বলছে আমি থাকবো না, হয় আপনি আমাকে সংসার দেন, নাইলে হচ্ছে আপনি আমাকে ছেড়ে দেন। আমি এটা বলছি। ওর মা আমাকে রাখতে চাইতো না, সবসময় বলতো তোর বউ তুই নিয়ে যা। পরে উনি আমাকে বলছে তোমার যা মন চাই করো। উনি সবসময় মানে আমি যখনই বলতাম ওনাকে আমার সিচুয়েশনগুলো, উনি বলতো তোমার যা মন চাই করো। পরে আমি আমার বাবা মাকে বলছি, আমার বাবা মা গিয়ে আমাকে নিয়ে আসছে। পড়াশোনা তো করতেছিলাম তখন, পরে জাপানি কোর্সে ভর্তি হয়েছি, জাপানিজ পড়াশোনা করছি। পরে আমি বলছি আমি তো জাপান চলে যাব, এখন আপনি কি করবেন?
পরে উনি বাংলাদেশে আসছে, এসে আমাকে বলতেছে আমাকে নিয়ে যাবে। তো পরে অনেক বুঝাই টুঝাই নিয়ে গেছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জাপান যাবো না, আপনি আমার আর আমার বাচ্চার দায়িত্ব নেন। আমার হাজবেন্ড বলতো আমার একটা রিসিপশনে জব করার যোগ্যতা নাই। তো আপনার কেন মনে হলো দেশের বাইরে চলে যেতে হবে? আমি চিন্তা ভাবনা করছি যে ভালো কিছু করার। জাপানি ভাষা নিয়ে কেন পড়াশোনা করলেন? হোয়াই জাপান? হ্যাঁ, জাপান যাওয়ার জন্য। জাপানে আমার একটা মামা ছিল, তো ওকে ফাইন, সো দিস ইজ দ্য লিগেসি। ওকে ফাইন, হ্যাঁ তারপর? পরে হচ্ছে উনি আসছে বাংলাদেশে, তো আসছে পরে উনি আমাকে নিয়ে গেছে। যাওয়ার পরে আমি ওনাকে বলছি আচ্ছা ঠিক আছে, যাক আমার যেহেতু কোর্স করছি, পড়াশোনা করছি, ঠিক আছে, আমি যদি এখন এজেন্সিতে জব করি তাও আমি ভালো টাকা আর্ন করতে পারবো। সো আমরা দুজন একটা সংসার করি। পরে ওনাকে আমি বলছি ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে আর আমার বাচ্চাদের নিয়ে যাবে বলেও হচ্ছে বাসা টাসা ওনাকে দেখছে, পরে নেয় নাই। উনি বলতেছে যে এখন তোমাকে নিয়ে আমি বিপদে পড়বো, বাচ্চাদের যদি তোমাকে নিয়ে না খাওয়াইতে পারি। 6 বছর পরে এসে আমরা একটা সংসার করব চিন্তা করতেছি। এই মুহূর্তে উনি টাকার হিসাব করতেছে। 6 বছর তো টাকা জমাইছি, আমাকে তো খরচ দেয় নাই, তাহলে কেন এখন হচ্ছে আপনি এই কথা বলবেন? আপনার হাজবেন্ড কি চাচ্ছিল? শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকেন এটাই চাচ্ছিল? সেটাই হয়তো চাচ্ছিল। আমার বাবা মা ওর সাথে কথা বলছে যে তুমি নিয়ে যাও, যদি কোনো হেল্প লাগে আমি করব। ওর বাবা মাও বলছে, কিন্তু উনি যে কেন নিল না আমি জানি না। এরপরে আমি চিন্তা ভাবনা করছি না, আমি তাহলে হচ্ছে জাপান চলেই যাই। পরে উনি বলতেছে আচ্ছা তাহলে তুমি যাও, তুমি যদি যাও তাহলে তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। তো পরে আমি বলছি বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনি তাহলে কি করবেন? আপনি করবেন না এটা? তখন আমি মনে হয়েছে যে না, আমি তাহলে হচ্ছে আমি আর আপনার সাথে থাকবো না, আমি আপনাকে ডিভোর্স দিব। পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। উনার বক্তব্য একদম ফার্স্ট থেকে এটাই ছিল যে তোমার যেটা ভালো মনে হয় এটাই করো। আমি এর মধ্যে যে জাপানিসে ভর্তি হয়েছি, ওনাকে বইয়ের ছবি দিছি, সবকিছু জানাইছি, আমার ভিসা টিসা হয়েছে সব দেখাইছি ওনাকে। পরে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর আমি চলে গেলাম জাপানে। ডিভোর্স দিলেন আপনি? 25-এ। 2025-এ ডিভোর্স দিয়ে আপনি জাপানে চলে যান? জাপানে চলে গেছি। ডিভোর্স দিয়ে 3-4 মাস পরে উনি আমাকে মাঝে মধ্যে মেসেজ করতো, বলতো যে তোমার আশা আছে। আমি বলছি আর আমি যখন চাইছি তখন তার হলো না। পরে একটা সময় মনে হইলো যে আসলে সবাই ভালো আছে, ওর মা, ওর বাবা, ও খুব ভালো আছে। দিন শেষে ভালো নাই শুধু আমি আর আমার বাচ্চারা। কেন? আমার বাচ্চাটাকে আপনি দেখছেন? অবশ্যই দেখছেন কেমন সুখ। আমি আমার বাচ্চাটা এরকম রাইকা যাই নাই। আমি কোনোদিনও আমার বাচ্চাকে আমার হাত থেকে রাইকা ঘুমাই নাই। মানে আমি যতদিন বাংলাদেশে ছিলাম, আমার বাচ্চার বয়স আজকে এখন 5 বছর। কার কাছে ছিল ওরা? আমার বাবা মার কাছে ছিল। ওকে, সো আপনি ব্যাক করেছেন কবে জাপান থেকে? আমি কালকে আসছি। কালকে এসে আজকে গল্প বলতে আসছেন? হ্যাঁ। কতদিন ছিলেন জাপানে? 7-8 মাস হবে। কি করেন আপনি জাপানে? জাপানে আমি পড়াশোনা করি, প্লাস পার্ট টাইম জব করি। কিসে পড়েন? জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তেছি। কি করবেন আপনি ওখানে থেকে? ওখানে ভার্সিটি করব। সো আপনি 8 মাস পরে বাংলাদেশে এসে বাচ্চাদেরকে দেখে আপনি হতাশ? হ্যাঁ। আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স 3 বছর, 3.5 বছর। ও তো বুঝেই না বোঝায় এখন। কিছুই বুঝে না। আমি আলহামদুলিল্লাহ জাপানে এত সুন্দর করে সবকিছু গুছাইছি, ডিসিশনে ভুগতেছিলাম কি করব। আপনি বেবি নিয়ে যেতে পারেন না জাপানে? নিতে পারবো, সময় লাগবে, কিন্তু আমি আমার বাচ্চাদের ছাড়া থাকতে পারতেছি না। আমার মেয়ে এখনো বলতেছে আম্মু তুমি যাও না, আম্মু তুমি জাপানে কেন গেছো, কবে তুমি চলে যাও যাবেন? না। 15 দিনের মধ্যে আমার চলে যেতে হবে। ওকে, এটার আপনি কি কারণে এখনো চান ওর সাথে সংসার করতে? না, আমি এখন আর চাই না। একটা পুরুষের ন্যাচারালি এবং সামাজিক দিক থেকে কয়েকটা ক্যাটাগরি থাকে সংসার করার জন্য। আমি যে কথাগুলো বলছি সেগুলো আসলে আমার দেখা সমাজ ব্যবস্থা থেকেই আমার নলেজ নেওয়া। আমি আমার বাবাকে দেখেছি বা চাচাদেরকে দেখেছি, ফ্রেন্ডদেরকে দেখেছি, অনেককে দেখেছি। দেখে আমি যে জিনিসটা জানার চেষ্টা করছি বা এটা সমাজে স্বীকৃত, সেটা হচ্ছে প্রথমত একটা পুরুষকে দায়িত্ব বানাতে হবে। আই এম নট জাজিং হার হাজব্যান্ড, পার্ডন মি, সেটা করছি না। এবং ইকোনমিক্যালি এটা দায়িত্ব থাকতে হবে। এটা রিলিজিয়াসলি যেমন সত্য, আমাদের সোসাইটিতেও এটা খুবই অ্যাকসেপ্টেড, খুবই অ্যাকসেপ্টেড। ধরেন সে ভালো মানুষ না সংসারের ক্ষেত্রে, কিন্তু সংসারের যে ইকোনমিক রেসপন্সিবিলিটি সেই জায়গাটায় সে 100-তে 100 কিনা, সেই জায়গাটায় কোনো কার্পণ্য থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মাহিমা, আপনি এই যে একের পর এক প্রবলেমগুলো বলতেছেন না তাদের, আপনি একটা উপাখ্যান লিখে ফেলতে পারবেন। আপনার সাথে যেগুলো হয়েছে, আপনার বিরুদ্ধেও যদি তারা বলা শুরু করে, তারাও এরকম বিশাল উপাখ্যান লিখে ফেলতে পারবে। কিন্তু এই উপাখ্যান জেনে তো আসলে কাজ নাই। আসলে আজকের এই গল্পটা আপনি কেন বললেন? মানে এই জায়গাটায় আমি একটু আসতে চাই। আমার ভুল, হয়তো আমি ওনাকে বুঝাইতে পারি নাই। কি বুঝাতে পারেন না? আপনি 14 বছর 15 বছরের বাচ্চা। আপনি ওনার কথা শোনায় বা ওনার ফ্যামিলির কথা শুনে ওর বাড়িতে চলে গেছেন। ওর সংসার সম্পর্কে কিছু জানতেন আপনি? ওর ফ্যামিলি সম্পর্কে আপনি কিছু জানতেন? বিয়ে জিনিসটা আপনি বুঝতেন? তা আপনি কাজ করতে গেছেন কেন? হ্যাঁ, আমার তো এটাই ভুল ছিল যে ওনাকে বিশ্বাস করা। ওনাকে বিশ্বাস কেন? আপনার পুরো প্রক্রিয়ার মধ্যে যাওয়াটাই আপনার তো উল্টাও হইতে পারতো। এরকম হয় নাই বাংলাদেশে যে 14-15 বছর বয়সে বের হয়ে গেছে, এখন খুব সুন্দর সংসার করতেছে, এরকম ভুরি ভুরি এক্সাম্পল পাওয়া যাবে। বাট দ্য প্রসেস ইজ রং। হ্যাঁ, লাক ভালো ছিল, হয়ে গেছে। যে উইন্ডোটা খুললে বাতাস ঢুকবে ঘরের মধ্যে, আপনি সেই দক্ষিণ জানালাটা না খুলে পূর্ব দিকের একটা জানলা খুলে এক্সপেক্ট করতেছেন এই দিক দিয়ে বাতাস ঢুকবে, হবে? তো আপনি তো জানলাটা খোলাটাই ভুল, উইন্ডোটাই ভুল, সো আপনার শুরুটাই ভুল। এখন বাকিটা আপনি কেন এক্সপেক্ট করতেছেন? এই জন্য আমি এখন আর অ্যাকসেপ্ট করি না, কিছুই আশা করি না ওর থেকে।
আপনার গল্প থেকে শুধু একটা কথাই আমাদের বলার আছে, এটা মাহিমার গল্পই থাকুক। মাহিমা অলরেডি একটা পজিশনে গেছে, জাপানে যেয়ে সে ট্রাই করছে, হয়তো তার কষ্টটা আরো কিছুদিন প্রলং করবে, এরপরে সে ইকোনমিক্যালি হয়তো ইনশাল্লাহ সে একটা ভালো জায়গায় থাকবে, তার ছেলেমেয়ের একটা বেটার লাইফ পাবে ইনশাল্লাহ, আমরা দোয়া করি, আমরা কাউকে জাজ করছি না। কিন্তু মাহিমার মতো অল্প বয়সে গিয়ে বের হয়ে গিয়ে এরকম কোনো ভুল যাতে করে কোনো ছেলে মেয়ে না করে, এটাই মূলত গল্প। কাউকেই আপনারা জাজ করেন না, নোবডি, আমাকে, তাকে, কাউকে না। আমরা এই গল্পটা নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। বিয়েটা একটা পারিবারিক ডিসিশন। প্লিজ এটা করার আগে দুটো পরিবার খুব ভালো করে বুঝে শুনে প্রস অ্যান্ড কনস জেনে শুনে তারপরে ডিসিশন নেওয়া উচিত। আমার মনে হয় আপনার বাচ্চার জন্যই আপনাকে খুব স্ট্রিক্টলি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করা উচিত এবং আপনার ভবিষ্যৎটাকে ওদের কথা সামনের চিন্তা দিকে, করেই আমি হচ্ছে এবং লাইফ উইল এত বি লড়াই কালারফুল। করতেছি। এবং আপনি সবসময় আল্লাহকে বলেন যে গিভ মি আ বিউটিফুল লাইফ, উনি আপনাকে লাইফ দিবে। এই ঘটনা ঘটার পরে এখন যে অবস্থায় আছেন, আপনার ফ্যামিলির সাপোর্ট নিয়ে আপনি জাপানে গেছেন, আপনার বাচ্চা দুটোকে আপনার বাবা মা হুম। দেখতেছে। বাংলাদেশে এরকম অসংখ্য মেয়ে আছে যারা এর চেয়েও খারাপ পজিশনে, এটা তো খারাপ পজিশন, এটা ভালো পজিশন, এরকম পজিশনে চিন্তাই করতে পারে না, অনেক বাজে পজিশনে থাকে, অনেক বাজে পজিশন ডিভোর্সের পরে। 22 বা 23 বছর বয়স আপনার, আপনার জীবনে রিস্টার্ট দেওয়ার অফুরন্ত সময় পড়ে আছে। আমি যে আমার বাচ্চাদের জন্য স্ট্রাগলটা করছি, আমার বাচ্চারা জানুক সেটা। ডেফিনিটলি আপনি সেটা করে যান, হ্যাঁ, ওরা বুঝে যাবে একসময়। আর চেষ্টা আর করব। আপনি কোনো কিছু এক্সপেক্ট করেন না যে আমার না, না, বাচ্চারা না, বুঝবে, বাচ্চারা নাও বুঝতে পারে। কিন্তু সেটা করি না। বাচ্চা যদি খারাপ থাকে আপনি এটা মানতে পারবেন? পারবেন কখনোই না। না, সো অসম্ভব, ডু অসম্ভব। আপনার নিজের হ্যাপিনেস এর জন্য আপনি এটা করেন। সন্তানকে যেহেতু আপনার সঙ্গেই থাকে মেজরিটি টাইম, একটা পিসফুল এনভায়রনমেন্ট দেওয়াটা জরুরি। দিন শেষে উনি কিন্তু আপনার সন্তানের বাবা। হুম, সন্তানের জায়গা থেকে এটা খুব ইম্পর্টেন্ট, এবং মা তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হুম, সো এই ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট। এবং ধরেন এক পক্ষ বুঝতেছে না, আপনি তো বুঝতেছেন। সো আপনার রোলটা বেশি, ডাবল রোল প্লে করেন। ওরা একসময় বুঝতে পারবে, আস্তে, আস্তে বুঝতে পারবে যে না কোথায় রাইট রং। যেটা ফুল স্টপ করছেন, সেখান থেকে ব্যক্তিগত সম্পর্কটা সামনের দিকে না নেওয়াটাই বেটার। এটা হ্যাঁ, আমি মনে করি। কিন্তু সন্তান আপনাদের দুজনেরই, এবং সেই দুজনের জায়গা থেকে একটা বোঝাপড়া করে বড় করা, যাতে করে তাদের বড় হওয়াতে কোনো ধরনের কোনো হ্যাম্পার না হয়, সেই জায়গাটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখাটা হুম, খুবই জরুরি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই গল্পটা অনেক গুরুত্বপূর্ণ একটা গল্প। আমি আবারও বলছি, এখানে যারা বলতে আসেন তাদেরকে ব্যক্তিগতভাবে জাজ করার কোনো সুযোগ আমাদের নাই। উনি যার সম্পর্কে বলেছেন, যেভাবে বলেছেন, সমস্ত পরিচয় এখানে আমরা গোপন রেখেছি। তারপরেও ওনার পক্ষ থেকেও যদি বলার সুযোগ থাকে, উনি যদি বলতে চান, ইট ইজ ভেরি ওপেন। বাট এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো কনজুগাল লাইফের দ্বিপাক্ষিক সমস্যা, এগুলো একপাক্ষিক সমস্যা না। কিন্তু আমাদের এই জায়গাটায় মূল জায়গাটা হলো অপ্রাপ্ত বয়সে বিবাহ, বিশেষ করে ইমোশনালি একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা, যখন ওই সিদ্ধান্তটা নেওয়ার বয়স হয়নি, সেটা আমাদের জন্য ভয়ঙ্কর রকম বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সেই জিনিসটা যেন আমরা আজকের এই গল্প থেকে শিখতে পারি। এখানে আমরা আসলে কেউই কাউকে জ্ঞান দিচ্ছি না। দিস ইজ দ্য সিচুয়েশন। এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্যে আমাদেরকে সচেতন হওয়াটা জরুরি। এটা আসলে কাউকেই বলা না, আমরা আমাদের নিজেদেরকেই বলছি, ইনক্লুডিং মি, সবাই। ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ফ্লস আছে, কিছু না কিছু ভালো কাজ আছে, কিছু না কিছু মন্দ কাজ আছে। নোবডি ইজ পারফেক্ট। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।